ব্যাঙ বোন, ওই যে পুকুরের মাঝে একটি বাসা দেখতে পাচ্ছ না, ওটা হাঁসের বাসা। আর ওর বাসায় কিছু ডিম আছে। হাঁস আমাকে এই মুহূর্তে বলে গেল আমি যাতে ওর ডিমগুলো দেখে রাখি। তুমি একটু বাসাটা এদিকে এনে দিতে পারবে? আমি গুনে দেখতাম ওর ডিমগুলো ঠিক আছে কিনা। আচ্ছা শিয়াল ভাই, আমি এখনই এনে দিচ্ছি। সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। মণিপুর গ্রামের পাশে ছিল একটি ঘন জঙ্গল। জঙ্গলের ভিতর ছোট্ট একটি পুকুর পাড়ে বাসা বেঁধে থাকতো একটি হাঁস। হাঁসটি 5টি ডিম পেড়ে তাপ দিচ্ছিল আর অপেক্ষা করছিল কবে তার ডিম ফুটে বাচ্চা বের হবে। কি যে ভালো লাগছে আমার, কিছুদিনের মধ্যেই ডিম থেকে ছানা বের হবে। আমি ছানাদের গোসল করাবো, সাঁতারও শিখাবো। ছানারা আমাকে মামা বলে ডাকবে। কি যে খুশি লাগছে। হাঁসটি খুবই আনন্দে ছিল, কারণ এবারই সে প্রথম ছানা দিচ্ছে। যাই, কিছু খাবার নিয়ে আসি। বাসায় যা খাবার ছিল সব তো শেষ হয়ে গেছে। কয়েকদিন পর আবার ছানা বের হবে। এখনই কিছু খাবার জমা করে রাখতে হবে। এই বলে হাঁস গেল খাবার খুঁজতে। সে জঙ্গলে বাস করত একটি দুষ্টু শিয়াল। শিয়াল চালাকি করে অন্য পশু পাখিদের ছানা ধরে ধরে খেত। শিয়াল হাঁটছিল আর একা একাই কথা বলতে বলতে পুকুর পাড়ে আসছিল। পেট যে খোদায় চোচো করছে, কয়েকদিন থেকে কোনো শিকার পাচ্ছি না। যাই, ওই পুকুর থেকে একটু পানি খেয়ে খিদেটা আপাতত থামাই। এইসব বলতে বলতে শিয়াল পুকুর পাড়ে চলে আসলো এবং তার চোখ পড়ল হাঁসের বাসার দিকে। সে হাঁসের ডিমগুলোকে দেখতে পেল এবং বলল, আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। যাই, ডিমগুলো খেয়ে পেট পুজো করে আসি। এই বলে শিয়াল হাঁসের বাসার কাছে গেল এবং ডিমগুলো খেয়ে বলল, অনেকদিন পর এমন তৃপ্তি মতো ভোজন হলো, পেটের সাথে সাথে মনটাও ভরে গেল। চাই, এখন বাসায় গিয়ে শান্তিতে একটা ঘুম দেই। এই বলে শিয়াল বাসার দিকে চলে গেল। অন্যদিকে হাঁস খাবার নিয়ে বাসায় চলে আসলো আর দেখলো তার একটি ডিমও নেই। হাঁস কাঁদতে কাঁদতে বলল, হায় হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? আমি প্রথমবারের মতো মা হতাম, আর কিছুদিনের মধ্যে এই ডিম ফুটে আমার ছানা বের হতো। আমার যে এত বড় সর্বনাশ কে করলো? হাঁসটি তার ডিমগুলো হারিয়ে কান্না করতে থাকলো। আর অন্যদিকে শিয়াল তার বাসায় পৌঁছে গেল এবং বলল, হাঁসের ডিমটা যা ছিল না, একেবারে ফাটাফাটি। খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। ওহ, খুব ঘুম পাচ্ছে। এখন শান্তির একটা ঘুম দেই। এই বলে শিয়াল ঘুমিয়ে পড়ল। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হাঁস এবার 6টি ডিম পেড়েছে, কিন্তু এইবার হাঁস বাসা বেঁধেছে পুকুরের মধ্যখানে, যাতে কেউ তার ডিম চুরি করতে না পারে। অন্যদিকে ওই দুষ্টু শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আজ কোন দিকে খাবার খুঁজতে যাবে। তখন শিয়ালটি বলল, অনেকদিন হলো পাখির মাংস খাই না। যাই, আজ একটা পাখি শিকার করে খেয়ে আসি। এসব বলতে বলতে শিয়ালের সেই হাঁসের ডিম খাওয়ার কথা মনে পড়ে যায়। তখন সে বলে, না, আজ পাখি থাক। আজ বরং ওই হাঁসের বাসার দিকেই যাই। অনেকদিন তো হলো, মনে হচ্ছে হাঁস আবারও ডিম পেড়েছে। যাই, আজ ওর বাসার দিকেই যাই, ডিমগুলো খেয়ে আসি। হা হা হা। এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে সেই পুকুরের কাছে গেল এবং দেখলো হাঁসটি এইবার পুকুরের মাঝখানে বাসা বেঁধেছে। দুষ্টু শিয়াল মনে মনে ভাবলো, একই দেখছি, হাঁসটা দেখছি অনেক চালাক হয়ে গেছে। আমি এখন ওর ডিম কি করে খাবো? না, একটা উপায় বের করতেই হবে। এসব ভাবতে ভাবতে শিয়াল পুকুরের চারপাশে পায়চারি করছিল। হাঁসটি দেখলো পাশে শিয়ালটি পায়চারি করতেছে। তখন হাঁসটি মনে মনে বলে, কি ব্যাপার, এই পাজি শিয়ালটি এভাবে ঘোরাঘুরি করছে কেন? মতলব কি এই পাজি শিয়ালের? যাই তো, কাছে গিয়ে দেখি। এই বলে হাঁসটি পুকুরের কিনারায় গেল আর
শিয়ালকে বলল, এই যে শিয়াল মামা, কাউকে খুঁজছো নাকি? তখন থেকে দেখছি শুধু ঘুরোঘুরি করছো। কাউকে খুঁজছি না ভাগ্নে, এমনি ভালো লাগছে না, তাই হাঁটাহাঁটি করছিলাম। তা ভাগ্নে, তুমি পুকুরের মাঝখানে বাসা বাঁধছ কেন? তুমি ডাঙ্গায় বাসা করতে ভাগ্নে, আমি নিজে তোমার বাসা পাহারা দিয়ে রাখতাম। বাসাটা কি সাদে পুকুরের মাঝে করেছি মামা? এর আগে পুকুরের পাড়ে বাসা বেঁধেছিলাম, 5টি ডিমও পেড়েছিলাম। বাচ্চা বের হবার আগে কে যেন ডিমগুলো চুরি করে নিয়ে গেছে, তাই এবার পুকুরের মাঝে বাসা বেঁধেছি, যাতে কেউ আমার ডিমগুলো চুরি করতে না পারে। শিয়াল মনে মনে ভাবে, আমি যে ওর ডিমগুলো চুরি করে খেয়েছিলাম, মনে হয় এই বোকা হাঁস সেটা বুঝতে পারিনি। আচ্ছা মামা, তুমি থাকো তাহলে, আমি যাই কিছু খাবার সংগ্রহ করে আসি। এই বলে হাঁস গেল খাবারের খোঁজে, আর এদিকে শিয়াল ভাবতে থাকে যে কি করে এই ডিমগুলো খাওয়া যায়। তখন সে একটি ব্যাঙকে দেখতে পেল এবং ব্যাঙকে ডাকলো। এই যে ব্যাঙ বোন, একটু এদিকে আসো না। শিয়ালের ডাক শুনে ব্যাঙটি শিয়ালের কাছে আসে। তখন শিয়াল ব্যাঙকে বলে, ব্যাঙ বোন, আমার একটা উপকার করবে? কি উপকার করতে হবে শিয়াল ভাই? ব্যাঙ বোন, ওই যে পুকুরের মাঝে একটি বাসা দেখতে পাচ্ছ না, ওটা হাঁসের বাসা, আর ওর বাসায় কিছু ডিম আছে। হাঁস আমাকে এই মুহূর্তে বলে গেল আমি যাতে ওর ডিমগুলো দেখে রাখি। তুমি একটু বাসাটা এদিকে এনে দিতে পারবে? আমি গুনে দেখতাম ওর ডিমগুলো ঠিক আছে কিনা। আচ্ছা শিয়াল ভাই, আমি এখনই এনে দিচ্ছি। এই বলে ব্যাঙ বাসাটির কাছে গেল আর বাসা টেনে শিয়ালের কাছে এনে দিল। আর দুষ্টু শিয়াল হাঁসের ডিমগুলো এক পলকেই খেয়ে ফেললো। ব্যাঙ কিছু বুঝতেই পারলো না। ডিমগুলো খেয়ে শিয়াল বলল, বেটা হাঁস, আমার সাথে চালাকি? আমি হলাম শিয়াল পণ্ডিত, আমার চোখে ধুলা দেওয়া এত সহজ? বোকা হাঁস, এবার এসে কান্না কর, হা হা হা। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর অন্যদিকে হাঁস খাবার নিয়ে সেখানে চলে আসলো। সে দেখলো বাসাটি পুকুরের ধারে ভিড়ানো। হাঁস বাসার কাছে গেল এবং দেখলো বাসায় একটি ডিমও নেই। তখন সে কান্না করতে লাগলো, বারবার কে আমার এত বড় সর্বনাশ করছে? আমার ডিমগুলোই বা কে চুরি করছে? আর আমার বাসা এখানেই বা আসলো কি করে? তখন পাশে থাকা ব্যাঙটি বলে উঠল, সরি হাঁস বোন, আমি আসলে বুঝতে পারিনি। দুষ্টু শিয়াল আমাকে অনেক অনুরোধ করে বলল বাসাটা পুকুরের ধারে আনার জন্য, তাই আমি বাসাটা এখানে নিয়ে এসেছি। তুমি আমাকে মাফ করে দাও হাঁস বোন। এরপর হাঁস কাঁদতে কাঁদতে বলে, আমি ওই ব্যাঙটি শিয়ালকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে উচিত শিক্ষা দেবই দেব। এরপর হাঁস পুকুরের মাঝে বাসা বাঁধে আর তার বাসা থেকে পুকুর পার পর্যন্ত লতা পাতা দিয়ে এমন করে রাখে কেউ বুঝতেই পারবে না যে এখানে পানি আছে। এরপর অনেক দিন কেটে যায়। হাঁস আবারও 6টি ডিম পাড়ে এবং তাতে তাপ দিতে থাকে। অন্যদিকে শিয়াল আবার ভাবে, আহ যাই, বোকা হাঁস মনে হয় আবারও ডিম দিয়েছে, যাই ডিমগুলো খেয়ে আসি, আর দেখি যদি পারি হাঁসটিকেও খাবো, অনেকদিন হলো মাংস খাই না। এই বলে শিয়াল সেই পুকুর পাড়ে আসলো আর দেখলো হাঁস এইবার পুকুরের ওপরে বাসা বেঁধেছে। তখন সে বলল, আরে তাজ্জব ব্যাপার, এবার দেখি বোকা হাঁস পুকুরের পাড়েই ডিম দিয়েছে, আমাকে আর কষ্ট করতে হবে না, যাই যাই তাড়াতাড়ি গিয়ে ডিমগুলো খাই। এই বলে শিয়াল লতা পাতার উপর দিয়ে হাঁসের বাসার দিকে যাচ্ছিল। শিয়ালের ওজনের কারণে কিছু দূর যাওয়ার পর লতা পাতা দুদিকে সরে গিয়ে শিয়াল পানিতে ডুবে গেল। তখন শিয়াল কাঁদতে কাঁদতে বলল, ওরে বাবা রে, আমি ডুবে গেলাম রে, আমি আর হাঁসের ডিম চুরি করব না রে। হাঁস বোন, আমাকে বাঁচাও বাঁচাও, আমি আর তোমার ডিম কোনোদিন চুরি করব না, বাঁচাও আমাকে বাঁচাও। তোকে কেউ বাঁচাবে না, তুই আমার অনেক ক্ষতি করেছিস,
এবার ডুবে মর পানিতে, হা হা হা। শিয়াল আস্তে আস্তে পুকুরের পানিতে ডুবে গেল এবং সেখানেই মারা গেল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম, কেউ যদি অন্যের ক্ষতি করে একদিন না একদিন তার ফল পাবেই। এভাবে রাতের বেলা ঘুরতে যা ভালো লাগে না, ভীষণ মজা হয়। আকাশে কত সুন্দর চাঁদের আলো, চারিদিকে আলো একেবারে ঝলমল করছে। এমন জ্যোৎস্না রাতে গান গাইতে ঘুরতে ভালোই লাগে। মিসকে শিয়াল নিজের মনের মাধুরী মিশিয়ে গান গাইতে থাকে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আকাশে তখন চাঁদের আলো ঝলমল করছিল। এমন সময় মিসকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। আরে আরে, এভাবে শব্দ করছে কি? কি ভয়ঙ্কর শব্দ! ওরে বাবা, কোনো হিংস্র জন্তু নয় তো আবার? ও মাগো, ভয়ে তো আমার শরীর একদম শিউরে উঠছে। কোথায় ভাবলাম একটু চন্দ্রবিলাস করব, কিন্তু এখন তো দেখছি আমাকে বোধবিলাস করতে হবে। মিসকে শিয়াল তবুও মনের মাঝে সাহস নিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে, কিন্তু তবুও বারবার ভয়ঙ্কর শব্দ হতেই থাকে। এতে মিসকে কিছুটা ভয় পেয়ে যায়। এমন সময় মিসকে একটা পশুর ছানা দেখতে পায়। আরে, এটা আবার কার ছায়া? দেখি তো ভালো করে, আশেপাশে কেউ আছে নাকি? এরপর মিসকে আশেপাশে ভালো করে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পারে না। এতে মিসকে বেশ চিন্তিত হয়ে যায়। আরে এ কি? ছায়া আছে কিন্তু কোনো পশু নেই। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর ব্যাপার! পালা মিসকে, এখনই পালা। নিশ্চয়ই এখানে কোনো আত্মা এসে হাজির হয়েছে। মিসকে প্রাণ নিয়ে দৌড়াতে থাকে। মিসকে ভয়ে আর পেছনে তাকায় না। মিসকের মনে হতে থাকে মিসকের পিছু কেউ ছুটছে। মিসকে দৌড়াতে দৌড়াতে নিজের গুহায় চলে আসে আর জ্ঞান হারিয়ে ফেলে। এভাবেই সে রাত কেটে যায়। পরের দিন সকালে মিসকে, এই মিসকে, কি রে, তুই কিনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোকে তো এত বেলা অবধি কখনো ঘুমাতে দেখি না। কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি? মিসকে, এই মিসকে, আরে মরে টরে গেল নাকি? বল্টু শিয়াল এভাবে মিসকে ডাকতে থাকে। অবশেষে অনেকবার ডাকার পর মিসকে শিয়াল নিজে সাড়া দেয়। আরে, আমি এখানে এলাম কি করে? হ্যাঁ রে, দেখি তো তোর মাথা ঠিক আছে কিনা। তুই তোর গুহায় থাকবে না তো কে থাকবে শুনি? কি যাতা বকছিস? কাল তো মনে হয় আমি জঙ্গলে ছিলাম। তারপর কি হয়েছিল? এ কি, আমার মনে পড়ছে না কেন? আমি কিছুই মনে করতে পারছি না কেন? মিসকে অনেক মনে করার চেষ্টা করে। অবশেষে মিসকের সব কথা মনে পড়ে যায়। হ্যাঁ, মনে পড়েছে বন্ধু। কাল নিশ্চয় আমি কোনো ভূতের খপ্পরে পড়েছিলাম। ওরে বাবারে, কি ভয়ঙ্কর শব্দ! হা 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 হা। বন্ধু, আমি ভেবেছিলাম তোর মাথাটা অর্ধেক গেছে, কিন্তু এখন দেখছি তোর পুরো মাথাটাই গেছে। সত্যি হাসালি, জঙ্গলে কিনা ভূত আছে? আরে হ্যাঁ বন্ধু, আমি নিজে ছায়া দেখেছি। ওরে বাবারে, আমি আর জঙ্গলে কখনো বের হব না, নয়তো আমি মরেই যাব। চুপ বোকা, কোনো ভূত টুত নেই। এখন চল, বাইরে যাব। বল্টুর কথায় মিসকে ভীষণ ভয় পেয়ে যায়। মিসকে কিছুতেই গুহা থেকে বের হয় না। এভাবেই দুদিন কেটে যায়। এদিকে ভূতের কথা সবাই জেনে যায়। হ্যাঁ রে বল্টু, মিসকে এসব কি বলছে? জঙ্গলে কি না ভূত এসেছে? হ্যাঁ বাঘমশাই, মনে হয় মাথাটা একেবারে গেছে। সত্যি? পাগল ছাগল দিয়ে জঙ্গলটা একেবারে ভরে যাচ্ছে। কি বাঘমশাই, আপনি পাগল ছাগল বলেন কেন? তার মানে কি আমি বেশি হয়ে গেছে? আমাকে কিনা বেশি বলছে। ছাগল সেখানে কান্নাকাটি শুরু করে দেয় আর বাঘ পড়ে যায় মহা বিপদে। আরে আরে, কেউ থামা, থামা ওকে। আরে ছাগল তো আমি ওটা কথার কথা বলেছি, কি মুশকিলে পড়ে গেলাম। সবাই ছাগলকে চুপ করায়। এভাবেই 2-3 দিন কেটে যায়। এদিকে একদিন, ও বাবা গো, এখন নাকি আমাকে আবার বোনের বাড়িতে যেতে হবে। বুঝি না বাবা, আমার বোনটা আবার এত তাড়াতাড়ি ডেকে পাঠালো কেন? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এত রাতে যেতে তো আমার ভীষণ ভয় করছে। যা হবে হবে, আমি বরং যেতে থাকি। এরপর হরিণী মনের সাহস নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ হরিণী একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। আরে, এমন শব্দের কথাই তো মিসকে দাদা শুনেছিল। তার মানে কি সত্যি জঙ্গলে ভূত আছে? ওরে বাবা রে, এই অন্ধকারে আমি পালাবো কি করে? হরিণী ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সকাল হয়ে যায় আর তারপরই আরো কদিন কেটে যায়। বাঘমশাই, আপনি কি খবর শুনেছেন? জঙ্গলে তো হরিণী নেই। আজ কদিন হলো হরিণীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
ও তো কোথাও গেলে আমাকে বলে যায়। নিশ্চয়ই ওই রাক্ষস ভূতের কাজ এটা। আমার মনে হয় হরিণীকে ওই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে, নয়তো যাবে কোথায়? চুপ কর, গেছে হয়তো বা কোথাও, সময় হলে ঠিকই চলে আসবে। কোনো আত্মীয়র বাড়িতে হয়তো বা বেড়াতে গেছি। কিন্তু রাজা মশাই, হরিণী তো আগে কখনো এভাবে কোথাও যায়নি, আর যদি যেত তাহলে একদিনের মাঝেই ফিরে আসতো। আমার কিন্তু এবার ভীষণ ভয় করছে। আরে ভয় পেলে একদম চলবে না, বরং এভাবে বললেই জঙ্গলের সবাই আরো ভয় পেয়ে যাবে। হরিণী এভাবে না থাকার ব্যাপারটা সবাইকে অনেকটা ভাবিয়ে তোলে, কিন্তু কেউ কাউকে বুঝতে দেয় না। কিন্তু বেশ কিছুদিন পর থেকেই জঙ্গলে একটার পর একটা পশু হারিয়ে যেতে থাকে। এতে সবার মাঝে ভীষণ আতঙ্ক দেখা যায়, আর সবাই মিসকের কথা বিশ্বাস করতে থাকে। আর সবাই রাতে গুহা থেকে প্রায় বের হওয়া বন্ধ করে দেয়। পশু পাখিরা কেউ আর শিকার খুঁজতে বের হয় না। উফ বাবা, আজ কতদিন হলো ঠিকভাবে খাবার খুঁজতে যাই না। কেন যে কলা বাগানটা এত দূরে হয়েছে? ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো, কিন্তু এখন তো দেখছি সন্ধ্যা নেমে এলো। জানি না আমার সাথে আজ কি সর্বনাশী কাণ্ড হবে। বানর জোরে জোরে পা চালাতে থাকে, কিন্তু এত দ্রুত যাওয়ার পরও রাত নেমে আসে, আর বানরের সাথেও একই ঘটনা ঘটে। আরে কি মিসকে, তুই হাঁপাচ্ছিস কেন? আবার কোনো খারাপ খবর আছে নাকি? নতুন করে আবার কি হলো? সে আর খারাপ খবর, ভয়ঙ্কর খারাপ খবর। বানরের মৃতদেহ তো নদীর পাড়ে পাওয়া গেছে, পুরো শরীর একদম রক্তে ভেজা। দেখেই মনে হচ্ছে বানরকে কেউ চিড়ে চিড়ে খেয়েছে। কি হচ্ছে এসব জঙ্গলে? তাই নাকি? চল তো আমরা গিয়ে দেখি। এই চলো সবাই। এরপর সবাই মিলে জঙ্গলের নদীর পাড়ে যায়। ওরে বাবারে, নিশ্চয়ই এটা ভূতের কাজ। ওরে বাবারে, কি পরিবার হিংস্রভাবে মেরে ফেলেছে। সবাইকে পালাতে হবে। কি হলো, সবাই এখনো দাঁড়িয়ে আছো কেন? পালাও। সব পশুরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাঘ বসে বসে তা দেখতে থাকে আর কিছু একটা চিন্তা করতে থাকে। সবাই তো ভাবছে ভূত, কিন্তু আমার মাথায় তো অন্য কিছু চলছে। আসলে কি কোনো আত্মাভূত আছে, নাকি কোনো হিংস্র পশু? আমাকে ব্যাপারটা ভাবতেই হচ্ছে। কোথাও তো একটা জটলা আছে, এই জটলাটা আমাকেই খুলতে হবে। বাঘ ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। এভাবে আরো 2 দিন কেটে যায়। এদিকে সব পশু পাখিরা একসাথে মিলে আলোচনা করতে থাকে। এমন সময় টুনি পাখি ভয়ে জড়সড় হয়ে সেখানে আসে। মহারাজ, কাল রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল, আর আমি চোখ খুলে একটা ভয়ঙ্কর ছায়া দেখেছি। ওরে বাবারে, শরীর থেকে আবার আত্মাটা প্রায় বেরিয়ে গিয়েছিল। টুনির কথায় সবাই আরো ভয় পেয়ে যায়। আরে টুনি, কি হয়েছে? চুপ করো সবাই। সবাই কি পাগল হয়ে গেলে নাকি? আমার মনে হয় এসব কোনো হিংস্র পশুর কাজ, তাই আমাদের সবাইকে এক হতে হবে। ওরে বাবারে, না না, আমরা এসব নিয়ে কিচ্ছু করব না। জীবনটা চলে যাবে। যাব না। অতি তো কোনো হিংস্র পশু নয়। বাঘের কথায় রাজি হয় না কেউ। অবশেষে বাঘ সবাইকে বোঝানোর পর সবাই রাজি হয়। এরপর তারা দোষীকে বের করার জন্য একটা বুদ্ধি বের করে, আর রাতে বাঘ একাই রাস্তায় হাঁটতে থাকে, আর বাকি পশুরা সবাই আড়ালে লুকিয়ে থাকে। এমন সময় তারা সবাই মিলে সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, আর বাঘ সামনে তাকিয়ে দেখে একটা বড় সিংহ। সবাই বেরিয়ে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। বাঘের কথা শুনে সবাই তাড়াতাড়ি সেখানে আসে, আর সিংহকে সবাই ঘিরে ফেলে, আর সিংহ ভীষণ ভয় পেয়ে যায়। বলেছিলাম না তোমাদের, এটা কোনো হিংস্র পশুর কাজ। এখন দেখলে তো, এই সিংহ এতদিন থেকে জঙ্গলে পশু খেয়ে বেড়াচ্ছি, আর আমরা ভূত ভেবে হাত গুটিয়েছিলাম। এই সবাই মারো এই সিংহকে। এই, এটা ভালো হচ্ছে না কিন্তু। সিংহ জোরে হুঙ্কার দেওয়ার পরও সবাই সিংহকে মারতে থাকে, আর সিংহ সেখানেই মারা যায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.